এসেছি, আপনি কি চান? আমি আনন্দ। কি চান? দরজা খুলুন। সঠিক প্রশ্নের উত্তর না পেলে আমি দরজা খুলবো না। আপনি বলুন আপনি কি চান? ওহো, আপনি শব্দের ব্যাপারে কথা বলছেন? বলুন। রেড ফোর্টে যেতে চাই। আপনি সঠিক উত্তর দিন। আপনি কি চান? বললাম তো, রেড ফোর্ট, আপনি রেড ফোর্টে যেতে চাই। আপনি ভুল বলছেন। আপনাকে আমি চিনি না, আপনি চলে যান। আমি লাল কিলায় যেতে চাই। আচ্ছা, খুলুন। ধন্যবাদ। আরে সিংজি, আমার কথা মনে রাখতে পারেন না? রেড ফোর্ট আর লাল কিলা তো একই ব্যাপার হলো সিংজি। ব্যাপার হতে পারে, কিন্তু দুটো তার এক শব্দ নয়। রেড ফোর্ট ইংলিশ শব্দ। ঠিক আছে, কিন্তু আপনি তো আমার বলা ছিলেন। আপনি কি মনে করছেন আপনার মতো গলা আর কারো হতে পারে না? আমার ভুল হতে পারে না? আর ভুল হলে কত বড় ক্ষতি হতে পারে তা আপনি জানেন না? আসলে ওই রেড ফোর্ট বলে বলে অভ্যেস হয়ে গেছে তো, তাই প্রবেশটা ত্যাগ করার চেষ্টা করুন। ইংরেজের দাসত্ব থেকে এই মুক্তির লড়াই কেবলমাত্র তো আর রাজনৈতিক মুক্তির জন্যই নয়, আমাদের ভাষা এবং সাংস্কৃতিক মুক্তিও পেতে হবে। আপনি একদম ঠিক বলেছেন। আর ভুল হবে না। কিন্তু সেই যে আপনাকে এখানে দেখবো এটা কিন্তু আশা করি। কেন? মানে এত বড় একটা কাজ, আমি ভেবেছিলাম আরো কোনো বড় নেতা দেখা পাবো, মানে লালাজি কিংবা আপনি জানেন কাজটা কি? না জানি না, কিন্তু এত বড় আয়োজন যখন নিশ্চয়ই সামান্য কোনো কাজ হয়। আপনি জানেন? না, এখনো জানি না, তবে খুব শীঘ্রই জানতে পারবো। সিংজি, সিংজি, আমার মন বলছে এতদিন আমি একটা কাজের মতো কাজ করতে পারবো। এতদিন শুধু ওই প্যাম্পলেট বিলি, মিটিং এই সমস্তই করেছি। সবসময় খালি মনে হতো যে কবে এমন একটা কাজ করতে পারবো যা আমার দেশকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। ব্রিটিশের মুখে সরাসরি আঘাত আনা ডাক করবে কবে? আপনি মনে করেছেন আর সেই ডাক এসেছে? আশা করছি। না হলে দেখুন, এই সান ফ্রান্সিসকো শহরের মতো একটা শহরে প্যালেস হোটেলের মতো একটা বিলাসবহুল হোটেলে আমাদের আসতে বলা হবে কেন? কি সুন্দর ঘর, বিছানাটা দেখেছে? থেকেই বলে দুগ্ধ ফেরানি সজ্জা। আহ, আরে সিংজি, আপনারা কতক্ষণ থাকছি না? আর যাত্রা এখানে কাটাচ্ছিল? আমরা এখানে বিলাস করতে আসিনি, একটা জরুরি কাজ করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ জানি, কাজ তো করতেই হবে। আমি যে কোনো কাজ করতে প্রস্তুত, কিন্তু যতক্ষণ এখানে আছি ততক্ষণ একটু সুখবিলাস ভোগ করতে গতি কি বলো? আমাদের নেতৃত্ব যখন আমাদের এখানে নিয়ে এসেছে তখন নিশ্চয়ই তার পিছনে কোনো উদ্দেশ্য আছে। না হলে তো ওই যেরকম নোংরা আবর্জনাময় ঘিঞ্জি গুদাম ঘরে আমাদের সভা হয় সেরকম কোনো জায়গায় গেলেই পারতাম। কি আরাম। জানেন সিঁড়ি, অনেকদিন বাদে আমার দেশের বাড়ির বিছানার কথা মনে পড়ে যাচ্ছে। সে বিছানা অবশ্য এত নরম ছিল না, কিন্তু সে যে কি শান্তির শয্যা আপনাকে কি বলবো। মা রোজ আমাদের বিছানায় পরিষ্কার করে কাঁচা চাদর পেতে দিতেন, মাথায় নরম শিমুল তুলোর বালিশ, শীতকালে লেপ তোষক রোদে দেওয়া হতো, আর রাতের বেলা সেই লেপ তোষকের অগ্নিতে যে কি আরাম। গ্রীষ্মকালে মা মাথার কাছে বসে হাত পাখা দিয়ে হাওয়া করতেন আর গল্প বলতেন, আর সেই গল্প শুনতে শুনতে আমি কখন যে ঘুমিয়ে পড়তাম আমার খেয়াল থাকতো না। গরম একটু বেশি পড়লে আমরা সবাই ছাদে গিয়ে শীতল বাতি পেতে শুতাম, আর ছাদের পাশের নারকেল গাছটার পাতার সরসরানির শব্দ শুনতে শুনতে কখন চোখে ঘুম জড়িয়ে আসতো। আনন্দ, আপনার কথা আমি পরে শুনবো, আমাকে এখন একটু কাজ করতে দিন। কি লিখছেন সিংজি? গাদারের জন্য কোনো প্রবন্ধ নাকি? না, তাহলে কি চিঠি লিখছেন? না চিঠি না। চিঠি নয়, তাহলে কি কবিতা লিখছেন? আপনি সেবার গাদারের জন্য একটা কবিতা লিখেছিলেন না? দারুণ হয়েছিল কবিতা। কবিতা আমার খুব প্রিয়, একটু শোনান না সিংজি।
কি হলো? শোনেন নিলেন কেন? শোনান না। আচ্ছা আপনি কেন জোর করছেন বলুন তো? এটা আমার ব্যক্তিগত লেখা, আপনাকে আমি শোনাতে পারবো না। সে তো সিংহি সব কবিতা কবির ব্যক্তিগত, কিন্তু লেখার পর কবিতা কিন্তু আর কবির ব্যক্তিগত সম্পত্তি থাকে না, তখন সেটা পাঠকের সম্পত্তি হয়ে যায়। আর তাছাড়া আপনি আমাকে নিশ্চিন্ত শোনাতে পারেন, আমি কাউকে কিছু বলবো না। আচ্ছা আপনি কেন মনে করছেন যে আমি কবিতা লিখছি? আপনাকে কি আমি একবারও বলেছি যে আমি কবিতা লিখছি? ও, আপনি কবিতা লিখছেন না, সেটা আগে বলবেন। কেন আপনাকে বলতে যাবো কেন? আপনি আমার নেতা না আমি আপনার নেতা? আপনি আমার নেতা? সে বিষয়ে সন্দেহ আছে? না মানে আমি তো উপরমহল থেকে সেরকম কোনো নির্দেশ পাইনি। আমি যখন এই ঘরে এলে তখন এই ঘরের দরজা কে খুলে দিয়েছিল? আপনি? আমাকে যখন সেই অধিকারটা দেওয়া হয়েছে তখন এটাই প্রমাণিত হয় নাকি এই অপারেশনে আপনার চেয়ে আমার স্থান কিছুটা উপরে? আর তাছাড়া আপনার কাছে অন্য কোনো নির্দেশ নেই, তখন এটা মেনে নিতে কি খুব অসুবিধা হচ্ছে যে এই অপারেশনের নেতৃত্ব আমি দিতে পারি? সিংজি, আপনি আমাকে মার্জনা করলেন। আমি আসলে কল্পনা করেছিলাম যে আজকের অভিযানের নেতৃত্ব আরো কোনো বড় নেতা দেবে, এইটুকুই। আপনাকে নেতা হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমার নির্দেশ যথাযথ মেনে চলে আমি খুশি হব। মনে রাখবেন, বিপ্লবীর অন্যতম হাতিয়ার শৃঙ্খলা আর নেতৃত্বের প্রতি অটুট বিশ্বাস। ইয়েস স্যার। বেশ, এখন আমাদের একটাই কাজ, নির্দেশের জন্য অপেক্ষা করা। নির্দেশ কি করে পাবো আমরা? কেউ কি নির্দেশ নিয়ে আসবে? জানি না, আমাকে বলা হয়েছে অপেক্ষা করতে, যথাসময়ে নির্দেশ আসবে। বেশ, তাহলে আমি একটু ঘুমিয়ে নিই। আপনি ঘুমোবেন? হ্যাঁ, কাল রাতে না ভালো ঘুম হয়নি, ওই পাশের ঘরে ভীষণ হুল্লোড় হচ্ছিল। এখন একটু ঘুমিয়ে নিলে শরীরটা ঝরঝরা হয়ে যাবে, কাজের সময় ক্লান্তি আসবে। আপনি একটু ঘুমিয়ে নিন সিংজি। কিন্তু আশ্চর্য না, আমাদের সামনে এত বড় একটা কাজ যে কোনো মুহূর্তে বেরিয়ে পড়তে হতে পারে, আর আপনার ঘুম পাচ্ছে? ওগো আমার ঘুম যে ভালো, গভীর অচেতনে, যদি আমায় জাগাও তারি আপন পরশনে, ঘুমের আবেশ যেমনি টুটি, দেখবো তারি নয়ন দুটি, মুখে আমার তারি হাসি করবে সকৌতুকে, সে যেন মোর সুখের সকল দাঁড়াবে সম্মুখে। আনন্দ, আনন্দ উঠুন, শুনছেন? উঠুন। চলো, সময় হচ্ছে। শুনুন, আমাকে একটু বেরোতে হবে, এখন আপনার ঘুমোলে চলবে না, আপনাকে জেগে থাকতে হবে। নির্দেশ এসেছে? না, তাহলে আপনি কি নির্দেশ আনতে যাচ্ছেন? না। আনতে যাবো? আপনি এই ঘরে থাকুন, আমি বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দেবেন, আর আমি না ফিরে আসা অবধি আপনি এই ঘর ছেড়ে বেরোবেন না। যদি কেউ দরজায় টোকা দেয়, সংকেত বাক্য যাচাই না করে দরজা খুলবেন না, আমি বললেও না। সংকেত বাক্য আপনার মনে আছে তো? সিংজি আমাকে আর লজ্জা দেবেন না, আমার মনে আছে, লালতি না। কি হলো? আসুন, দরজা বন্ধ করে দিন।
বন্ধনে মুক্তি সে আমার নয়। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির সার। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার তোমার অমৃত ঢালি দেবে অবিরত নানা বর্ণ গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দির মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নয় আমার। যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহ মোর মুক্তি রূপে উঠিবে জ্বলিয়া প্রেম মোর ভক্তি রূপে রহিবে ফলিয়া। আপনি কি চান? আমি লাল কেলা যেতে চাই, দরজা খুলুন তাড়াতাড়ি। দাঁড়া, খুলছি। দরজাটা বন্ধ করে দিন। কিন্তু আপনি কে তা বললেন না তো? আমি মেরি, কিন্তু আপনি কি? আপনি এখানে কেন? সিনজি কোথায়? আমি আনন্দ। সিংজি তো বাইরে গেছে। ইস, দেরি হয়ে গেল। আসলে লবিতে এত ভিড় যে আটকা পড়ে গেলাম। লবিতে কাকে দেখলাম জানেন? কাকে? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ, সেই জন্যই তো এত ভিড়। লবি ভর্তি মানুষ, প্রেস রিপোর্টার, ফটোগ্রাফার। রাজ্যের ঋষি রবীন্দ্রনাথকে এক ঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করে আছে। আমিও লোক সামলাতে পারলাম না, জানি। ভাবলাম এরকম সুযোগ কি আর কোনোদিন পাওয়া যাবে? ভিড়ের মাঝে আমিও দাঁড়িয়ে গেলাম। উনি এলেন। মনে হলো যেন কোনো দেবদূত এসে দাঁড়িয়েছে। সব উজ্জ্বল হয়ে উঠলো, লবি ভর্তি মানুষ টেগোর টেগোর বলে উদ্বেল হয়ে উঠলো। কিন্তু উনি বেশিক্ষণ দাঁড়ালেন না। সবাইকে হাত মেরে অভিবাদন জানিয়ে ঘরে চলে গেলেন। ঘরে চলে গেলেন মানে? উনি কি এই হোটেলে আছেন না? হ্যাঁ, উনি তো এই প্যালেস হোটেলেই আছেন। আপনি সত্যি বলছেন? আমি আর রবীন্দ্রনাথ ঠাকুর আছি একই হোটেলে? আপনি আমার কথা বিশ্বাস করছেন না? না, ঠিক তা নয়। আপনি আমাকে মার্জনা করবেন। মানে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আপনাকে আমার ভালো হিংসে হচ্ছে। হিংসে হচ্ছে কেন? এই যে আপনি আমার প্রিয় কবির দেখা পেলেন। রবীন্দ্রনাথ যে আমার কত প্রিয় কবি আপনি বলে বোঝাতে পারবো না। দেখুন, আপনি যখন দরজায় টোকা দিচ্ছিলেন তখন আমি ওরই কবিতা পড়ছিলাম। ওর কবিতা ও সাহিত্য আমার সর্বক্ষণের সঙ্গী। এই বিদেশে যখনই একা লাগে, যখন নিজেকে ওরা অসহায় মনে হয়, যখন একের পর এক বাধা বিঘ্ন এসে আমাকে দুর্বল করে দিতে চায়, তখন রবীন্দ্রনাথ আমাকে শক্তি যোগান, আমাকে দিয়ে প্রার্থনা করান। এত কাছে এই মোর শেষ নিবেদন, সকল ক্ষীণতা মম করত ছিদন, দৃঢ় বলে অন্তরের অন্তর হইতে প্রভু মোর। বীর্য দেহ সুখের সহিত সুখের গঠিত করি, বীর্য দেহ দুঃখের যাহে দুঃখ আপনারে শান্ত স্মিত মুখে পারি উপেক্ষিতে। ভগতিতে বীর্য দেহ কর্মে যাহে হয় সে সকল, প্রীতি স্নেহ পূর্ণ মুখে ফুটি। বীর্য দেহ ক্ষুদ্র জনে না করিতে হীন জ্ঞান, বলের চরণে না রুটিতে। বীর্য দেহ চিত্তের একাকী, প্রত্যহের তুচ্ছতার ঊর্ধ্বে দিতে রাখি। বীর্য দেহ তোমার চরণে পাঠিসীন, অহর্নিশি আপনারই রাখিবারে স্থির। কেন রবীন্দ্রনাথ আমার প্রিয় হতে পারেন না? কেন পারেন না? রবীন্দ্রনাথ সবার প্রিয়, উনি তো বিশ্বকবি। আমার জীবনের এক অন্ধকার সময় রবীন্দ্রনাথ আলোর মতো এসেছিলেন, যখন জীবনের আর কোনো অর্থই খুঁজে পাচ্ছিলাম না, যখন কেবলই মনে হতো মানুষের মতন এমন ভিন্ন স্বার্থপর জীব পৃথিবীতে আর দুটি নেই।
মনে হতো পাপে পূর্ণ এই সভ্যতা। ঠিক সেই সময় আপনারই দেশের এক মানুষ আমার হাতে তুলে দিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাকে গ্লানি মুক্ত করলেন। উনি আমাকে মানুষকে ভালোবাসতে শেখালেন। আজ দূর থেকে ওনাকে দেখে মনে হলো যেন ঈশ্বর দর্শন করলেন। আপনি ভাবো আপনি ওনাকে দেখেননি কখনো? হ্যাঁ, দেখেছিলাম। অনেকদিন আগে আমি তখন কলকাতায়। সারা দেশ, সারা বাংলা তখন উত্তাপ। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে সবাই গর্জে উঠেছে। এক কণ্ঠে সবাই গাইছে, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। 16ই অক্টোবর 1905 বঙ্গভঙ্গের দিন। আমি তখন থাকতাম চিরকুলের কাছে একটা মেসে। সকালবেলা এক বন্ধু এসে খবর দিল, দেখবি চল রবিবাবু বজাতে একটা রাখি বেঁধে দিচ্ছে। আমি দৌড়ালাম। চিরকুলের মসজিদের কাছে এসে দেখি লোকে লোকারণ্য, উলুধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে এক মুসলমান শহীদ রাতে রাখি পরিয়ে দিচ্ছেন। গান গাইতে গাইতে উনি এগিয়ে এলেন একদম আমার কাছে, আমার সামনে, আমার হাতটা তুলে ধরে আমার হাতে পরিয়ে দিলেন রাখি। আর আমি চলচ্ছক্তি রবীন্দ্র হয়ে পাথরের মতো সেখানে দাঁড়িয়ে গেলাম। তারপর 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 সেই মানুষের ভিড়ে মিশে গিয়ে সারাদিন কলকাতা রাস্তায় রাস্তায় ঘুরলাম, সবার সাথে গলা মিলিয়ে গাইলাম, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। সেদিন বিকেলে রবিবাবু অতি দিলেন। কি বলবো তোমার বেরিয়ে শুনতে শুনতে আমার সারা গায়ে রোমাঞ্চ হচ্ছিল। মনে হচ্ছিল বৃথায় আমি সময় নষ্ট করছি ইংরেজদের কলেজে, ইংরেজদের বেঁধে দেওয়া পুলিশ। সেই মুহূর্তে ঠিক করলাম ইংরেজদের কলেজে শিক্ষা নয়, আমি অনুশীলন শাস্ত্রে যোগ দিলাম। আর দেখা হয়নি কখনো? তারপর আমি কলকাতা থেকে বেরিয়ে ঢাকায় চলে আসি। তারপরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। বলতে পারো যে পুলিশের নজরে গিয়ে পালিয়ে বেরিয়েছি। মেরি আজকে আমাকে ওর সাথে দেখা করতেই হবে। আমার মনে হচ্ছে অনেক প্রশ্ন, আমি যখন অনেক কিছু জিজ্ঞেস করতে চাই। আমি যে অনেক অভিমানের বোঝা বই নিয়ে বেড়াচ্ছি। অভিমানের বোঝা? আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আচ্ছা মেরি, তুমি কি কোনো মতেই আমার সাথে একটু দেখা করার বন্দোবস্ত করতে পারবে না? তোমার এই ভারতীয় মন্ত্রের জন্য একটু না হয় করে দিই। আমি জানি তুমি মিনতি করলে ওরা না করতে পারবে না। সুন্দর মুখের জয় সর্বত্র। আচ্ছা বেশ, আমি চেষ্টা করে দেখবো। সুন্দর বলেছো বলে নয়, আমাকে বন্ধু করেছো কেবল সেই জন্যই করবো। মেরি, এই বিদেশে এই মুহূর্তে তুমি তো আমার সবচেয়ে বড় বন্ধু। সেই যে অভিযোগ করেছিলেন না, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে মিলে ঠানাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই, পুরানো আওয়াজ ছেড়ে যাই যবে, মনে ভেবে বলি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। তোমার কবি তোমাকে আমার বন্ধু করেছে, আজ তার সঙ্গে তোমার দেখা হবে। কিন্তু আজ কি করে দেখা হবে? আজ একটা সাংঘাতিক বড় কিছু ঘটতে চলেছে। আমাদের উপর একটা বিরাট কাজের দায়িত্ব আসতে চলেছে, যে কোনো মুহূর্তে আদেশ আসতে পারে। চিন্তা করছো কেন? আদেশ তো এখনো পাইনি আমরা। বক্তৃতা বিকেল বেলা, কাজটা যদি সন্ধ্যেবেলা বা রাতের দিকে হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর বক্তৃতা শুনতে না পারলে আমরা ওনার সঙ্গে ওনার ঘরে গিয়ে দেখা করে আসবো। ঘরে গিয়ে উনি দেখা করবে? কেন নয়? তাছাড়া ওটা তুমি আমার উপর ছেড়ে দিতে পারো। মেরি তোমাকে ঠিক কি করে ধন্যবাদ দেবো? তুমি জানো আমি কবির সাথে দেখা হলে কি জিজ্ঞেস করবো? আমি জিজ্ঞেস করবো যে কে আপনি? কি চান? আমি নাম চিনাই যেতে চাই। দেরি করেছো। হ্যাঁ, আসলে এই নিচে লবিতে কোনো কৈফিয়তের প্রয়োজন নেই।
তুমি কি কিছু সময় দেবে মেরি? হ্যাঁ, জি, চিঠিতে কি লেখা আছে? আমাদের জন্য কোনো নির্দেশ? চিঠিতে লেখা আছে নির্দেশ না পাওয়া অব্দি প্যাকেট যেন না খোলা হয়। ব্যাস এইটুকুই, মানে নির্দেশ কখন পাবো, কে নিয়ে আসবে? আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? না, তা নয়। না, আসলে আমরা খুব উৎসুক হয়ে অপেক্ষা করে আছি কিনা। সেরকম কিছু লেখা থাকলে নিশ্চয়ই আপনাদের জানাবো। সিংজি, আপনি জানেন যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আজকে এই হোটেলে আছে, বিকেল আমি বক্তৃতা দেবেন? হ্যাঁ জানি। আমি ভাবছিলাম বিকালবেলা যদি আমরা সবাই বক্তৃতা শুনতে হ্যাঁ যাই, সিংজি, মেরি বলেছে ও টিকিটের বন্দোবস্ত করতে পারবে। ঠিক এরকম সুযোগ তো কিছু পাওয়া যায় না। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাথে একই হোটেলে, আমাদের এত কাছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তৃতা শুনতে চাই। হ্যাঁ অবশ্যই চাই, আমি মেরি আমরা দুজনেই চাই। এই চাইতে পারে। রবীন্দ্রনাথের বক্তৃতা শুনেছি মহিলাদের কাছে খুবই আকর্ষণীয়, কিন্তু আমি অবাক হচ্ছি আপনার উৎসাহ দেখে। মহিলাদের বলছেন কেন সিংজি? যে কোনো সংবেদনশীল মানুষকে উনি আকর্ষণ করেন। সংবেদনশীল মেরি, রবীন্দ্রনাথ আমার দেশের লোক, আমি ওনাকে খেয়াল করেছি। মানুষকে বিভ্রান্ত করার সমস্ত কলাকৌশল ব্যক্তিকে করার। ছিলেন কবি, এখন হয়েছে দ্য মিস্টিক অফ দ্য ইস্ট, প্রাচ্যের মহান ঋষি। কেন? কারণ উনি জানেন এই দেশের লোকেদের বোকা বানানোর এটাই সবচেয়ে সহজ। সিংজি, আপনি এই কথা কি করে বলছেন? ওর কবিতার মধ্যে, ওর সাহিত্যের মধ্যে আছে এমন এক পবিত্র স্পর্শ যা মানুষের আত্মাকে অনুভূতির এক অন্য জগতে নিয়ে যায়। ওকে মিস্টিক সাজতে হয়নি, ওকে ঋষি সাজতে হয়নি। উনি যথার্থ অর্থেই একজন মহা ঋষি। আর এদেশের মানুষ বোকা নয়, এদেশের শিক্ষিত মানুষ গুণের কদর করতে জানে, গুণের সম্মান করতে জানে, তার কাছ থেকে শিখতে চায়। আচ্ছা, এই যেসব ভণ্ড স্বামীজিরা দলে দলে এসে এসে লোকেদের ধর্মের কথা শুনে বোকা বানাচ্ছে, গোপনে কেউ কেউ ব্রিটিশের গুপ্তচর বৃত্তিও করছে। তোমার মতে এরা সবাই এবং মহাগুণী ব্যক্তি, আমেরিকান তাদের গুণের পুজো করে ধন্য হচ্ছে। সিংজি, ওদের সঙ্গে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনা করবেন না। ওরা কেউ কবি নয়, ওরা কেউ নোবেল প্রাইজ পায়নি। ও নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার পেয়েছেন বলেই রবীন্দ্রনাথ আজ গুণী, প্রাচ্যের ঋষি। নাইট হোক, ওনার ওই স্যার পাখিটাও নিশ্চয়ই ওনার প্রতিভাকে অনুধাবন করতে কিছুটা সাহায্য করছে তোমাদের। নাইটহুড, নোবেল প্রাইজ, এই সবই ওনার প্রতিভার স্বীকৃতি। আর তাছাড়া উনি তো শুধুমাত্র কবি নন, উনি একজন দেশপ্রেমী, একজন মহান নেতা। এই তো একটু আগে আনন্দ বলছিল কিভাবে উনি বাংলার হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করেছেন। হ্যাঁ সিংজি, ওনার ডাকে আমি স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলাম। শুধু আমি কেন, সে সময় হাজার হাজার ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেড়ে বেরিয়ে এসেছিল। বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলনে যে নেতৃত্ব উনি দিয়েছিলেন, তারপর তারপর কি হলো? তারপর উনি স্বদেশী আন্দোলনকে সম্পূর্ণ অস্বীকার করে সরে দাঁড়ান। কেন? এই প্রশ্নটা আগে কখনো করে দেখেছে? গরম গরম বক্তৃতায়, কবিতায়, গানে হাজার হাজার ছাত্রকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উত্তেজিত করে তুললেন। আর তারপর ওনার নেতৃত্বের আশায় সেই সব ছাত্ররা যখন ওনার দিকে অধীর আগ্রহে তাকিয়েছিল, উনি তাই ফেলে পালিয়ে গেলেন। হ্যাঁ, উত্তরটা আমি জানি না, ভালো করেই জানি। আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জন্য প্রাণ দিতে যারা সদা প্রস্তুত, তারা সবাই এই প্রশ্নের উত্তরটা জানে। উত্তরটা হয়তো আমাদের লজ্জা দেয়, তাই কোনো সত্যকে তারা অস্বীকার করতে পারি না। কিন্তু সিংজি আমি কি সিংজি আমাদের নির্দেশ? এই কি, এই তো আজ বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তৃতার টিকিট। বক্তৃতার টিকিট কি করে এলো? কে দিয়ে গেল? খুব অবাক হচ্ছেন মনে হচ্ছে। কিন্তু অবাক হবো না, আমরা সবে মাত্র বক্তৃতা শুনতে যাওয়ার কথা বলছি আর টিকিট এসে হাজির। সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই মেনে দিতে পারবে। এ আপনি কি বলছেন সিংজি? আমিও তো আপনার সঙ্গে এই ঘরে রয়েছি। অর্থাৎ এই ঘরে আসার আগেই তুমি টিকিটের বন্দোবস্ত করে রেখেছিলে। তুমি ভালো করে জানো আমরা এখানে স্ফূর্তি করতে আসি, একটা জরুরি কাজ করতে আমাদের ডাকা হয়েছে।
তুমি রবীন্দ্রনাথের বক্তৃতা শোনার জন্য এতটাই উতল হয়ে পড়লে যে আমার কোনো রকম অনুমতি ছাড়াই তুমি এই টিকিটের সমস্ত বন্দোবস্ত করে ফেললে। তুমি একটা দায়িত্বজ্ঞানী হবে আমি আশা করি। আপনি বিশ্বাস করুন সিংজি, এই টিকিটের ব্যবস্থা আমি করিনি। আমি জানি না এই টিকিট কে দিয়ে গেছে। সিংজি মেরি ঘরে ঢুকেই বলেছিল যে টিকিট সব বিক্রি হয়ে গেছে। আপনি তো বলেছিলেন মেরি বলেছে টিকিটের বন্দোবস্ত করবে। নিশ্চয় আগে থেকে টিকিটের বন্দোবস্ত করে রেখেছিল, যে কারণে আপনাকে আশ্বাস দিতে পেরেছে। মেরি, তাই তো? সত্যি ঘরে আসার আগে টিকিট কেনা গেছে? কিন্তু তুমি কি করে জানলে যে আমিও কবির বক্তৃতা শুনতে চাই? সেটা অনুমান করা কি খুব কঠিন আনন্দ? ভারতীয়রা তাদের জাতির গৌরব নোবেল পুরস্কার বিজয়ী কবি স্যার রবীন্দ্রনাথকে দেখতে চাইবেন, শুনতে চাইবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু তিনটে টিকিট আমি কেন কাটতে যাবো সিংজি? এই ঘরে প্রবেশ করার আগে আমি কেবল জানতাম আপনি এখানে থাকবেন। আনন্দ অস্তিত্ব সম্পর্কে তো আমার কোনো ধারণাই ছিল না। আপনি বা আপনার কেউই আমায় জানাননি এখানে কতজন থাকবে। সুতরাং আপনার যুক্তি মেনে নিলেও দুটোর বেশি টিকিট আমি কেন কাটতে যাবো? আচ্ছা তাহলে তাহলে সব রবিবাবু কি আমাদের কথা শুনতে পেয়েছে? মানে এমন হতে পারে মেরি যে স্বয়ং রবীন্দ্রনাথ আমাদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আমাদের কথা শুনতে পেয়ে আমাদের জন্য টিকিট পাঠিয়ে দিয়েছে যাতে আমরা ওর কবিতা বক্তৃতা শুনতে পারি। রবীন্দ্রনাথ এই ফ্লোরে আসতে যাবেন কেন? উনি অন্য ফ্লোরে আছেন। তাছাড়া এই দরজা বন্ধ থাকলে ঘরের ভেতরকার কথা বাইরে থেকে শোনা যায় না। আমি পরীক্ষা করে দেখেছি। তাহলে কে দিয়ে গেল টিকিট? একজনটা কেউ ভুল করে? না, ভুল করে নয়। আমার মনে হয় এই টিকিট পাঠিয়েছে আমাদেরই দলের উপরে মহলে কেউ। হয়তো আমাদের নেতারাই পাঠিয়েছে এই টিকিট। আমাদের দলীয় নেতৃত্ব আমাদের পাঠাচ্ছে রবীন্দ্রনাথের বক্তৃতা শুনতে, কিন্তু কেন? তুমি ঠিক করে শুনে, আমার মনে হয় আমাদের নেতারা আমাদের কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটু দেরি করছে। আর তাই যাতে আমরা চিন্তা করে অল্প সময় নষ্ট না করি, সেই জন্য আমাদের জন্য টিকিট পাঠিয়ে দিয়েছে যাতে আমরা কবির বক্তৃতা গান শুনে উদ্দীপ্ত হয়ে আসতে পারি। তারপর নির্দেশের কাজে ঝাঁপিয়ে পড়বো। আমার মনে হয় আমাদের আজকের কাজের সাথে এই বক্তৃতার কোনো সম্বন্ধ রয়েছে। আমাদের নেতারা চান আমরা ওখানে যাই। কি ভাবছেন সিংজি? বক্তৃতা কোথায় হচ্ছে মেয়ে? কলম্বিয়া থিয়েটারে। এখান থেকে খুব বেশি দূরে নয়। এই হোটেলে বক্তৃতা হচ্ছে না? তাহলে কি? সিংজি আপনি শুধু শুধু চিন্তা করছেন। আমাদের নেতৃত্ব যখন টিকিট পাঠিয়েছেন তখন চলুন আমরা তিনজনে গিয়ে কবির বক্তৃতা গান কবিতা শুনে জীবন ধন্য করে আসি। তারপরে নির্দেশে সেই মতো কাজ করবো। আনন্দ মেরি, আপনার এই ঘরে থাক। আমি এক্ষুনি আসছি। আপনার কিন্তু খবরদার এই প্যাকেট খুলবে না। আর আমি না থাকাকালীন এরকম খাম যদি আমার আসে তাহলে সেই খামও খুলবেন না। মেরি, দরজাটা বন্ধ করে দাও। তোমার আনা স্যান্ডউইচগুলো অমৃত মনে হচ্ছে। কি বলে যে তোমার ধন্যবাদ দেবো? ধন্যবাদ সাদরে গৃহীত হলো। আমি জানতাম সকলেরই খিদে পাবে, তাই তাড়াহুড়ো করে কয়েকটা স্যান্ডউইচ করে এনেছিলাম। দলের ব্যাপার স্যাপার তো জানি, সব ক্ষুধা চেষ্টার মতো মানবিক ব্যাপারগুলো তো ওরা কোনো ধর্তদের মধ্যেই জানে না। তা যা বলেছো। তবে কি জানো, মন যখন উত্তেজিত থাকে তখন ক্ষুধা চেষ্টার মতো বিষয়গুলো মাথা দিয়ে আসে না। মেরি, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারো। তেমন ব্যক্তিগত কিছু না হলে আমার উত্তর দিতে কোনো বাধা নেই। প্রশ্নটা ব্যক্তিগত কিনা জানি না, আপনি স্যার তুমি বলো। উত্তর দিতে ইচ্ছা করে দিও, না হলে দিও না, আমি কিছু মনে করবো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। মেরি, তুমি কি করে আমাদের দলের সঙ্গে যুক্ত হলে? ভারতবর্ষ তোমার দেশ নয়, পৃথিবীর অপর প্রান্তের একটা গরিব দেশের জন্য তুমি কেন নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ? প্রশ্নটা আমি নিজেকেই মাঝে মাঝে করি যে কেন আমি এ কাজ করছি। তবে একটা কথা আমি তোমায় বলতে পারি আনন্দ, ভারতবর্ষে যদিও আমি কোনোদিন পা দিইনি, কিন্তু ভারতবর্ষ আমাকে অনেক দিয়েছে। আমার
যন্ত্রণাময় আনন্দ। বাবা মার স্নেহ, ভাই বোনের ভালোবাসা, বন্ধুর আলিঙ্গন, আমার কপালে এসব বড় একটা জোটে। যখন লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, যখন মনে হতো নারী হিসেবে মাথা উঁচু করে বাঁচা আর সম্ভব না, যখন দারিদ্র, ক্ষুধা, ঘৃণা, বঞ্চনা, একাকিত্ব সব আমাকে একেবারে অস্থির করে তুলেছিল, সেই সময় ভারতবর্ষ আমার সামনে এসে দাঁড়িয়েছিল বন্ধুদের। আমাকে আশ্রয় দিয়েছিল বড় মমতায়, বড় যত্নে, বড় স্নেহে। হয়তো সেই আশ্রয়ের আশাতে আমি তোমাদের কাজে যোগ দিয়েছি। ভারতবর্ষ মায়া জানে তোমাকে এমন বাঁধনে বাঁধবে আর কিন্তু ছাড় পাবে না। তারকজি আমাকে ঠিক ওই কথাই বলেছিলেন। তারকজি মানে তারকনাথ দাস? তুমি তারকবাবুকে চিনতে? অবশ্যই। তারকজির সাথে আমার প্রথম দেখা যখন উনি আমাদের কলেজে এসেছিলেন। আচ্ছা, আমি তখন ওই কলেজের ছাত্রী। শুনলাম ভারতবর্ষের এক পণ্ডিত আসছে উপনিষদের উপর বক্তৃতা দিতে। কিন্তু বক্তৃতা শুনতে গিয়ে জানলাম যে ওনাকে নাকি বলতে দেওয়া হবে না। আমাদের কলেজের ওই ইংরেজ ডিন বলেছে তারকজির বক্তৃতা বিদ্বেষমূলক। ওর বক্তৃতায় নাকি উপনিষদের দর্শনের চেয়ে ভারতবর্ষের সরকারের সমালোচনাই থাকে বেশি। আর কলেজ সেটা অনুমোদন করতে পারে না। উনি হল থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আমি আপনার কথা শুনতে চেয়েছিলাম, শুনেছি আপনি মুক্তির কথা বলেন। উনি এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আজ থেকে 2 সপ্তাহ বাদে আমি আরেকটি কলেজে বলবো, আপনার ইচ্ছা হলে আপনি শুনতে আসতে পারেন। বলে একটা কাগজে সেই কলেজের নাম, সময়, তারিখ সব লিখে দিয়ে চলে গেলেন। তুমি গেলে শুনতে? হ্যাঁ, গেলাম। উনি যা বলছিলেন তা সবটা যে পরিষ্কার বুঝতে পারছিলাম তা নয়, কিন্তু এটা বুঝেছিলাম উনি যা বলছেন তা আমার খুব পরিচিত। মানে উনি যে দেশটার কথা বলছেন, যে দেশমাতৃকার বন্ধনের কথা, শ্বশুরের কথা বলছেন, তা আমার পরিচিত। শুনতে শুনতে আমার নিজের মার কথা মনে হচ্ছে। কি অসম্ভব যন্ত্রণার জীবন। এক গ্রাম্য অশিক্ষিত মেয়ে আমার মা। আমার বাবার হুকুম তামিল করাই ছিল তার জীবনের একমাত্র কাজ। সারাদিন অক্লান্ত পরিশ্রম। তারপর যখন বাবার অত্যাচার সহ্য করতে হতো মাকে, তখন কি অসহায় মনে হতো নিজেকে। মনে হতো এক স্বাধীন দেশের নাগরিক হয়েও স্বাধীনতা অধিকার শুধুমাত্র পুরুষের। বড় হয়ে বুঝেছিলাম আসলে তা নয়। স্বাধীনতার অধিকার শুধুমাত্র বড় লোকের। তাদের খেয়াল খুশি মতো তাদের সুখবিলাসের যোগান দেওয়াই আমাদের মতো শ্রমজীবীদের কাজ। খেটে খাওয়া মানুষের নিজস্ব কোনো অধিকার নেই। একসময় আমি কিন্তু সমাজবাদীদের সাথে মিশেছিলাম, জানো। ওদের কথা শুনে তো আমার মনে হতো একদিন এক বিরাট গণ অভ্যুত্থান করবে। খেটে খাওয়া মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য জেগে উঠবে। কিন্তু পরে বুঝেছিলাম সেসব নিছকে কিছু ধনী স্বপ্নবিলাসী প্রাকৃতিক কচকচানি। তার নিচের কথা শুনে আমার মনে হলো এই সংগ্রাম ভারতবর্ষের হৃদয় সংগ্রাম। মনে হলো এই সংগ্রামের পথেই আছে সত্যিকারের মুক্তি। বক্তৃতা শেষে মনোনীকে বলেছিলাম, আমি আপনাদের সংগ্রাম সম্পর্কে আরো জানতে চাই। উনি বললেন, আমাদের সংগ্রামকে জানতে গেলে আগে আমাদের দেশকে জানতে হবে, শিখতে হবে। আমি অধীর আগ্রহে বলেছিলাম, আমি জানতে চাই, আপনি শেখাবেন আমাকে। তারপর উনি আমাকে ওনার অ্যাপার্টমেন্টে যেতে বললেন। একটা কাজও দিলেন সেখানে, ওনার ওই পত্রিকার অফিসে স্টেনোগ্রাফারের কাজ। আর কাজের ফাঁকে ফাঁকে উনি আমাকে শেখাতে লাগলেন ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের ইতিহাস। শুনতে শুনতে মনে হতো আমি যেন ওই দেশটায় পৌঁছে গেছি। আমার চোখের সামনে দিয়ে ভেসে যেত ভারতবর্ষের হাজার হাজার বছরের সভ্যতা। ওইখানে আলাপ হলো সবার সঙ্গে, আমাদের সিন্ধির সঙ্গে। সবাই আমাকে বহির বলে কাছে টেনে নিল। সবাই আমার বড় আপন চলতে যে আমি কোনোদিন ভাই বোনের ভালোবাসা পাইনি, ভাই বোনকে ভালোবাসা দিতেও পারিনি। সেই আমি যেন ভালোবাসাকে নতুন করে আবিষ্কার করলাম। আর সেই সময় একদিন কাগজে আমার হাতে তুলে দিলেন রবীন্দ্রনাথ। আমাকে বললেন, রবীন্দ্রনাথ ভারতবর্ষের আত্মা। যদি ভারতবর্ষকে বুঝতে চাও তাহলে রবীন্দ্রনাথকে অনুধাবন করো।
প্রস্তুত করো। তার হচ্ছে বলেছেন রবীন্দ্রনাথ ভারতবর্ষের আত্মা। কিন্তু আমার মাঝে মাঝে কোনো সংশয় হয়। রবীন্দ্রনাথ হিংসার রাজনীতি থেকে সরে গিয়েছিলেন, বলেছিলেন যে আমাদের অন্তরের পরাধীনতার শৃঙ্খল যতদিন আমরা ছিন্ন করতে পারছি ততদিন আমরা কেউ স্বাধীন হতে পারবো না। আমরা তাই নেই। তাহলে কি উনি ঠিক বুঝেছিলেন? তাহলে কেন তারা যে গদারের ডাক দিয়েছে? কেন আমরা সশস্ত্র বিপ্লবের পথে চলে চলেছি? আমরা কি তবে ভুল করছি? আনন্দ, অন্তরের পরাধীনতার শিকল থেকে মুক্তি আর বাইরে ব্রিটিশ সাম্রাজ্যের শিকল থেকে মুক্তি, এই দুইয়ের মধ্যে তো কোনো বিরোধ নেই। এই দুইয়ের জন্য লড়াইটা একসাথেই চলতে পারে। কিন্তু আমি তো দুটো কাজ একসাথে করতে পারবো না। আমাকে তো যে কোনো একটা পথ বেছে নিতে হবে। তুমি তো তোমার পথ বেছে নিয়েছো। হ্যাঁ, নিয়েছি। সেই জন্যই অনুশীলন সমিতিতে যোগ দিয়েছি, ওসি ছোড়া বন্দুক চালনা তালিম দিয়েছি। পণ করেছি যে দেশের বন্ধন মুক্তির জন্য যে কোনো কাজ আমি করতে প্রস্তুত। আর সেই কাজ করতে গিয়ে যদি আমার জীবন আহুতি দিতে হয় তাও আমি প্রস্তুত। তাহলে সংসার কেন আনন্দ? কি জানি না। আমি বলি, এদেশে যখন প্রথম ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলাম তখন গ্রীষ্মকালে কিছু রোজগারে আশায় খেতে খামারে কাজ করতাম। কখনো অ্যাসপারাগাস খেতে, কখনো লেটুস খেতে কাজ করতে হতো। একারের পরে একটা সবুজ ক্ষেত, ফলের বাগান। আমার সাথে আরো অনেক ভারতীয় যখন কাজ করতো, সারাদিন খেতে সবাই অক্লান্ত পরিশ্রম করতাম। আর তারপর সন্ধ্যেবেলা ঘরে ফিরে খোলা আকাশের নিচে বসে ঢাক ঢোল বাজিয়ে উদাত্ত কণ্ঠে দেশাত্মবোধের গান করতো সবাই। খোলা আকাশের নিচে বসে গান শুনতাম। এক এক রাতে গান শুনতে শুনতে তারা দেখতে দেখতে মনে হতো, আচ্ছা এই কাজ তো আমি দেশে থেকেও করতে পারতাম। হ্যাঁ, দেশের কোনো কৃষকের ক্ষেত্রে কাজ করতে পারতাম, পল্লী সমাজের উন্নতির জন্য কাজ করতে পারতাম, ঠিক যেমনটি চেয়েছিলেন রবীন্দ্রনাথ। আমার খুব স্বাদ হয় ভারতবর্ষের মাটিতে গিয়ে দাঁড়ায়। ইচ্ছা হয় সেখানকার মাটিতে দাঁড়িয়ে আমার ভারতবাসী ভাই বোনেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। যাবে মানে যাবে, চলো আমি তোমাকে ভারতের মাটির সঙ্গে পরিচয় করবো। চলো চলো, আজকে আমরা কবির আশ্রম শান্তিনিকেতনে চলে যাই। ওখানে গিয়ে ওখানকার স্কুলে পড়াই, কবির সাথে ওখানকার কৃষকের খেতে কাজ করি। এই দেশে যা কিছু শিখেছি তার পুরো সদ্ব্যবহার করি আমরা। চলো চলো, আজকে আমরা গুরুদেবকে গিয়ে বলি ওর পায়ে আমাকে আশ্রয় দিতে। কিন্তু তুমি কি করে যাবে আনন্দ? তুমি যে বললে দেশের পুলিশ তোমায় খুঁজছে, সেখানকার মাটিতে পা দিলে ওরা তোমায় গ্রেফতার করবে। ও তুমি কিছু ভেবো না, আমি ঠিক ওদের চলে ধুলো দিতে পারবো। আর একবার শান্তিনিকেতনে গিয়ে পৌঁছতে পারলে কেউ আমাদের ধরতে পারবে না। চলো বেরি চলো, আমরা দুজনে মিলে আমাদের স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে হবে। আমাকে লোক দেখিও না। লোভ নয় বেরি, লোভ নয়, স্বপ্ন। দেশের মানুষের পাশে দাঁড়িয়ে দেশ করার স্বপ্ন। যে স্বপ্ন দেখেছিলেন রবিবাবু, সেই স্বপ্নকে সফল করবো আমরা। কিন্তু তুমি যে দলের কাছে শপথ করেছো। আমার শপথ নিলাম, আমি দলকে সেই দিকে হতাশ করবো না। কিন্তু তুমি যদি আমার সাথে যেতে রাজি হও তাহলে আজকের কাজ হবে আমেরিকার মাটিতে আমার শেষ কাজ। আনন্দ, ওই দেখো, এসে গেছে। ওটা পুরো না না, তুমি কি বারণ করে গেছেন, ওটা তুমি রেখে দাও। কিন্তু আমি যদি কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ থাকে, মানে এমন কোনো আদেশ যা আমাদের এখনই পালন করতে হবে। আমি তো সিংজি অভিযানের নেতা, ওনার আদেশ অমান্য করাটা উচিত হবে না। আমাদের অপেক্ষা করতে হবে। সিংজি এই অভিযানের নেতা তোমাকে কে বলেছিলেন? কেন? তোমার কি কোনো সন্দেহ আছে? না, আমি অন্তত ওপর মহল থেকে সেরকম কোনো নির্দেশ পাইনি। সিংজি দাবি করেছেন যে উনি এই অভিযানের নেতা, কারণ উনি আমাদের আগে এই ঘরে এসেছেন। কিন্তু এখন সিংজি ঘরে নেই, কখন ফিরবেন আমরা জানি না। এখন কোনো সিদ্ধান্ত নিতে হবে তোমাকে আমাকে নিতে হবে। অতটা অস্থির হওয়ার কিছু নেই আনন্দ। সিংজি তাড়াতাড়ি ফিরে আসবেন। আর এসে যদি দেখেন যে ওনার আদেশ অমান্য করা হয়েছে, তাহলে কিন্তু সিংজিতে ভয় পাবো? না, ভয় পাই না। কিন্তু আমি মনে করি একবার যাকে নেতা হিসেবে মেনে নিয়েছি, তার আদেশ মেনে চলাই আমাদের কর্তব্য। ঠিক আছে, তুমি আমাকে দাও। বেশ, এই নাও। কিন্তু আমি কিন্তু আর ৮ ঘন্টা অপেক্ষা করবো। তার মধ্যে যদি সিংজি ফেরে তো ভালো, না হলে চিঠি আমি করবো, তখন তুমি আমাকে গরম করতে পারবো। আমি জানি না, আমাকে দেওয়া হয়েছিল এখানে সিংজিকে পৌঁছে দেওয়ার জন্য। কে দিয়েছেন তোমাকে এই প্যাকেটটা?
হঠাৎ এই প্রশ্ন? কেন প্রশ্ন করাটা কি অন্যায়? তুমি খুব ভালো করে জানো আমাকে এই প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না। আমাকে তুমি বিশ্বাস করো না? আচ্ছা, তুমি যদি একজন সত্যিকারের বিপ্লবী হও, যদি তোমার দেশের প্রতি, তোমার নেতৃত্বের প্রতি, আর তোমার দলের প্রতি বিন্দুমাত্র আনুগত্য তোমার থাকে, তাহলে তুমি প্রশ্ন করতে পারো না। তুমি ভাবছো যে আমি একজন সত্যিকারের বিপ্লবী নই, আমি আমার দলের প্রতি অনুগত নই, আমি আচ্ছা তুমি কি আমাকে ব্রিটিশের চর বলে মনে করছো? আমি তো তোমাকে বিচার করার কোনো যোগ্যতা আমার নেই। তোমাকে আমি কতটুকুই বা চিনি, আজ আমি তোমার প্রথম দেখছি। তুমি সিংহকে বিশ্বাস করো? নিশ্চয় করি, সিন্ধির সাথে আমার অনেক দিনের পরিচয়। তাতে কি এসে যায়? মানুষ কি বদলায়? কি বলতে চাইছো তুমি আমার? বলতে চাইছি যে সময়ের সাথে সাথে মানুষ তো বদলে যায়। শুনলে তো সিং যে নিজেই বললেন যে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বর্তমান বলতে একটু দেখো না, যে আমাকে তুমি প্রথমে দেখেছিলে সেই আমি আর এই আমি কি এক? অন্তত তোমার চোখে তুমি না ওকে সন্দেহ করতে শুরু করছো, তাই না? মেহেদি 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 আমি দেখছি তুমি খুব ভয় পেয়ে গেছো। ভয় পেও না, আমি ব্রিটিশের চর নই। তুমি আমাকে আগে দেখোনি, কারণ আমি দলে যোগ দিয়েছি অনেক পরে, তারও যে এদেশ থেকে চলে যাওয়া অনেক পরে। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে অন্ধভাবে কাউকে অনুসরণ করে চলাটাই দেশপ্রেমিক পরিচয় নয়, বিপ্লবী পরিচয় নয়। মনে কোনো প্রশ্ন জেনে জানলে তার উত্তর জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কি চান?